আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নেই, সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত 1 ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানেরকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক, যে কোনোভাবে হোক, তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত 1 মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার, ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যেটা এই আপনার ইস্ট ইউরোপের দিকে, ইউরোপ থেকে ইস্ট ইউরোপের দিকে, ইস্টোনিয়া, লাটাভিয়া, লাতভিয়া এগুলো। তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছি না, শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি, 372। তো আপনারা অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা। আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি, সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে উনি কোন নাম্বার ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন তাও জানি। তো আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন, সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন, 3 দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না, উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না। এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে, আমাদের মহেশখালী দ্বীপ, যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে $1.2 বিলিয়ন দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন, যেখানে 6টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে, রসদ নিতে পারবে, ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন। এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায়, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়েও এই সাবমেরিন কিছু করতে পারে না। ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী আমেরিকান সোলজারদের হাতে। তার কারণটা কি? আপনাদের কি মনে হয় না যে এইসব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নেই, সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন, বারবার বলেছিলেন, সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে, বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে, যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো। আজকে কি সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না? এই 120 জন সেনাবাহিনীর এইসব লোক, এরা কারা? এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে। উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনোভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে, ওনার কি সেফ এক্সিট, ওনার কেন সেফ এক্সিট দরকার? সেফ এক্সিট দরকার
আছে ওনার। এবং আবার এটাও বলতাম যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার। হ্যাঁ ভাই, ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার, কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে, সেফ এক্সিট এটা। অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে যে কোনো মুহূর্তে, ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে। সুতরাং ওনার সেফ এক্সিট দরকার, এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া, আর কেউ না। যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভার্বাল আপনি ফোনে আমারে বললেন হবে না, আপনি লিখিত চিঠি দেন, গভর্নমেন্টের লিখিত চিঠি দেন, সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব। সেই চিঠি যদি না দিতে পারেন, এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না, আপনি লিখিত চিঠি দেন, আমরা বিবেচনা করব। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে, এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে, যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাদ্দাম নামের একজন বাগেরহাটের আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট জেলার সভাপতি নয়, কোনো একটি উপজেলার সভাপতি, তরুণ মানুষ, যুবক মানুষ, তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছেন। তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরল দেওয়া হয়নি। মৃত স্ত্রী এবং মৃত পুত্র, শিশুপুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে। এই যে অসভ্য সমাজ, অসভ্য রাষ্ট্র, অসভ্য সরকার, এই অসভ্যতার মানদণ্ডটি কোথায়, কিভাবে, কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে, এই সমাজকে, এই রাষ্ট্রকে প্যারালাইজ করে ফেলছে। আলটিমেটলি এই রাষ্ট্রও কিন্তু ভাঙনের একটি সুর তৈরি করছে। কেন তৈরি করছে, কেন, সেটা একটু দেখেন। 1971 সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, তাহলে তারই ফলশ্রুতিতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র ভেঙে দুইটি রাষ্ট্র হয়ে যায়। বুঝতে হবে, রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয়, সমাজ যদি টিকিয়ে রাখতে হয়, এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে রাষ্ট্রের নির্যাতন, রাষ্ট্রের অনাচার, রাষ্ট্রের নিষ্ঠুরতা, রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে। মানুষে মানুষে হিংস্রতা, দলে দলে হিংস্রতা, দলে দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা, এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা পৃথিবীর নানান দেশে আছে, আমাদের দেশেও ছিল এবং আছে, থাকবে। কিন্তু রাষ্ট্র যখন, নির্দলীয় একটি সরকার যখন রাষ্ট্রে থাকা অবস্থায় এই রকমের অবস্থা, এই রকমের ব্যবস্থা গ্রহণ করে, তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না। সাদ্দামের কাহিনীটাতে যদি আপনি একটু যান, সাদ্দামের নামে 13টি মামলা হয়েছে। এই 13টি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে 5 আগস্ট কেন্দ্রিক, অর্থাৎ জুলাই আগস্ট সময়ে 2024 সালে যে গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলনে আক্রমণ, হামলা, মৃত্যু, এইসব মামলা। এখন দেখেন ওই সময়ে সাদ্দাম কোথায় ছিল? ওই সময়ে ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল।
এটা আমরা বলছি না, সরকারও সেটা জানে, কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে বৈধ পথে গিয়েছে এবং কখন ফিরে এসছে তার সিল আছে, সপ্পর আছে, এবং একে একে 8টি আদালতে সেটি উপস্থাপন করা হয়েছে। 8টি আদালত, 8টি মামলায় তার জামিন হয়েছে। কিন্তু জামিন হলে কি হবে? একটি মামলায় জামিন হলে তাকে আরো 2টি মামলা দেওয়া হচ্ছে, 2টি মামলায় জামিন হলে আরো 4টি মামলা দেওয়া হচ্ছে, এইভাবে তাকে 13টি মামলা দেওয়া হলো। এই 13টি মামলা মাথায় নিয়ে সে যখন জেলে, মামলাগুলো কি? চুরি, ছেঁচড়ামি, ভাঙচুর, উমকের বাড়ি লুট, এই রকমের মিথ্যা মামলা। এই মামলাগুলোতে জামিন হওয়াটা একদম সহজ ছিল, কিন্তু তাকে 8টিতে জামিন দেওয়ার পরও আরো 5টি মামলা দিয়ে জেলখানার ভিতরে বেঁধে রাখা হলো। জেলখানার ভিতরে বেঁধে রাখলে কথা ছিল তার 2 পায়ে ডান্ডা বেরি পরানো ছিল, 2 হাতে তাকে পরানো ছিল, শিকল পরানো ছিল। এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে আজ থেকে 9 মাস আগে। মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল 9 মাস। তার এই পুত্র সন্তান তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে, মৃত মায়ের সাথে, যে মা এখন আর পরবাসী। সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে, যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল। সাদ্দামের ভাই টেলিভিশনে এসে বললেন যে আমরা আকুতি বিনতি করেছি, সাদ্দাম পুলিশের পায়ে ধরেছে, ভাই আমার 2টা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও, আমি আমার এই শিশুপুত্রটিকে একটু বুকে নিতে চাই, একটু আদর করতে চাই। তার কথা রাখা হয়নি। তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল তখন সাদ্দাম বারবার জাজ সাহেবকে বলছিলেন, ম্যাজিস্ট্রেটকে বলছিলেন, স্যার আমার একটু কথা আছে। সে কথাটি কি কথা? তিনি বললেন, স্যার আমার একটা হাত একটু খুলে দেন, আমি আমার ছেলেটাকে একবার আলিঙ্গন করতে চাই, আমি একজন পিতা, আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই, কিন্তু পারেনি। জাজ বললেন, ম্যাজিস্ট্রেট বললেন, আপনি লিখিত বলতে হবে। তিনি লিখিত বলেছেন, সেই লেখা কারো কর্ণকুহরে প্রবেশ করেনি। তারপর এই সাদ্দামের স্ত্রী